দেশের সব সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে জানালেন উপদেষ্টা। কাজ করেছেন ৩৫,২৭২ জন পরিচ্ছন্ন কর্মী। মূল সড়কগুলো পরিষ্কার করা হবে সকালে। কোরবানির পশুর চামড়া সংগ্রহে ব্যস্ত ব্যবসায়ী। সাভারের ট্যানারি শিল্পনগরীতে ট্রাকের সারি। সরকার নির্ধারিত দাম না পাওয়ার অভিযোগ। ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি, এপ্রিল সঠিক সময় নয় মন্তব্য মির্জা ফখরুলের। লেভেল প্লেইং ফিল্ড থাকলে রোডম্যাপ অনুযায়ী ভোটের আশা জামায়াত আমিরের। জামদানির চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দাম। সুতার মূল্য বেড়ে যাওয়ায় চলে যাচ্ছে নাগালের বাইরে। ক্রেতারা ঝুঁকছেন মেশিনে তৈরি জামদানির দিকে। রয়েছে দক্ষ কারিগর সংকট। এবং ঈদের পরদিনও গাজায় হামলা, একদিনে নিহত আরও ৬৬ জন। ইসরায়েলের বর্বরতার সমর্থন দিয়ে যাওয়ায় ট্রাম্প ও ইলন মাস্ককে হত্যার হুমকি আল কায়দা নেতার। ভোরের সময় সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। ত্যাগের মহিমায় উদযাপিত পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। সর্বস্তরের মানুষের সঙ্গে নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা। নামাজ শেষে ঈদের শুভেচ্ছা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। মানুষে মানুষে ভেদাভেদ ঘুঁচে সুখী সমৃদ্ধ দেশ গড়ার প্রার্থনা করে ঘরে ফেরেন মুসল্লিরা। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টার ঈদের জামাতে অংশ নিতে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে মুসল্লিদের। নির্ধারিত সময়ের আগেই কয়েক স্তরের নিরাপত্তা বলয় পেরিয়ে কানায় কানায় ভরে ওঠে পুরো ঈদগাহ ময়দান। নামাজে শরিক হতে উপদেষ্টা পরিষদের সদস্য, বিচারপতি, রাজনৈতিক দলের নেতা, প্রধান নির্বাচন কমিশনার সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও উপস্থিত হন। সকাল 7:30টার কিছু আগে ঈদগাহ ময়দানে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে সর্বস্তরের মুসল্লিদের সঙ্গে নামাজে অংশ নেন প্রধান উপদেষ্টা। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মহান আল্লাহর দরবারে দুহাত তুলে দেশের কল্যাণ কামনা করেন মুসল্লিরা। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় ঈদগাহ ময়দান। মোনাজাত শেষে সবার সঙ্গে ঈদের নামাজ আদায় করতে পেরে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। দেশবাসীকে জানান ঈদের শুভেচ্ছা। বের হওয়ার পথে প্রধান উপদেষ্টাকে ঘিরে ধরেন মুসল্লিরা। ডক্টর ইউনূসকে কাছে পেয়ে তারাও জানান ঈদ শুভেচ্ছা। মুসল্লিদের প্রত্যাশা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার যে বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল আজহা, তার আলো ছড়িয়ে পড়ুক সবখানে। শান্তি, সম্প্রীতি আর ভালোবাসায় ভরে উঠুক প্রিয় বাংলাদেশ। কুরবানির ত্যাগের মতোই একই মানসিকতা নিয়ে দেশ গঠনে এগিয়ে আসুক সবাই। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার 4টি জামাত। হাজার হাজার মুসল্লি একসঙ্গে আদায় করেন নামাজ। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন তারা। ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হতে রাজধানীর জাতীয় ঈদগাহ অভিমুখে মুসল্লির ঢল। ধনী দরিদ্র ভেদাভেদ ভুলে সব শ্রেণী পেশার মানুষের স্রোত যেন মিলেছে এক মোহনায়। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই আনন্দ উৎসবে বড়দের সঙ্গী হয় শিশুরাও। রাজধানীর বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাতে এক কাতারে নামাজ আদায় করেন হাজারো মুসল্লি। অনেকেই প্রথমবারের মতো জাতীয় মসজিদে নামাজ আদায় করতে পেরে জানান উচ্ছ্বাস। এইখানকার নামাজের যেটা অনুভূতি, এটা অন্য কোথাও পাওয়া যায় না। এবার প্রথম আমার বাচ্চাদের নিয়ে আসছি। আমি যে এই জায়গায় আসছি এটার জন্য আমার অনেক ভালো লাগছে। জীবনে যে পাপ টাপ করেছি সবগুলো যেন আল্লাহ ধুয়ে মুছে ফেলে। নামাজ শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি ফিলিস্তিন সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্যাতিত মানুষের জন্য করা হয় বিশেষ মোনাজাত। মহান রবের দরবারে পশু কুরবানি যেন কবুল হয় সে আকুতি ছিল সবার কণ্ঠে। মানুষের উপরে ইসরায়েল যেভাবে
মর্মাহতকে যে আল্লাহ রাব্বুল আলামিন তার গায়েব দিয়ে মদত দান করুক। পশুর কুরবানির পাশাপাশি যাতে মনের পশুকেও আমরা কুরবানি দিতে পারি। অন্যায় বা একজনের সাথে রেষারেষি, এটা হলো ত্যাগের মহিমা। এই ত্যাগ যে করতে পারবে তার কোরবানিও কবুল হবে। মুসল্লিরা স্মরণ করেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আত্মোৎসর্গকারীদের, শহীদদের স্বপ্নের বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন তারা। আমরা অবশ্যই তাদের এই আত্মত্যাগ মনে রাখবো এবং তাদের জন্য প্রার্থনা করব। বৈষম্য দূর করাটা অনেক জরুরি, কারণ এই বৈষম্য থাকলে সমাজে অনেক অন্যায় অবিচার হয়। প্রত্যেকটা জায়গাতেই ত্যাগের মহিমা যেন ফুটে ওঠে। জাতীয় মসজিদে সকাল 7টায় প্রথম জামাত এবং পর্যায়ক্রমে আরও 4টি জামাত অনুষ্ঠিত হয়। ঈদুল আজহার দিনের মতো বছরের অন্যান্য দিনগুলো ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক, এমনটি প্রত্যাশা করছেন ঈদুল আজহায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আগত মুসল্লিরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশের সবচেয়ে বড় 2 ঈদ জামাত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরের গৌড়ে শহীদ ময়দানে। বিভাগীয় শহরসহ প্রতিটি জনপদে ঈদের নামাজে ঢল নামে মুসল্লিদের। খুতবা ও মোনাজাতে মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় ছিল বিশেষ দোয়া। আমার নামাজ, কোরবানি, জীবন মরণ সব মহান আল্লাহর জন্য নিবেদিত। পবিত্র কোরআনের মহান এই বাণী হৃদয়ে ধারণ করে ত্যাগের মহিমায় ভাস্বর ইসলামের অনুসারীরা। মহান রবের সমীপে ঈদুল আজহার জামাতে সমর্পণ। শনিবার কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে ঢল নামে মুসল্লির। আশপাশের জেলা ও দূরদূরান্ত থেকে অনেকেই আসেন দেশের সবচেয়ে বড় ঈদের জামাতের অংশ নিতে। নিরাপত্তা নিশ্চিতে পুরো এলাকা কঠোর নজরদারিতে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। তামান পৃথিবীর যত মুসলমান আদি আছে সমস্তর জন্য দোয়া খাইরো এখানে। 230 জন মুকাব্বির সহ কয়েক লাখ মুসল্লি নিয়ে ঈদ জামাতের আয়োজন ছিল দিনাজপুরের ঐতিহাসিক গৌড়ে শহীদ ময়দানে। কাঁধে কাঁধ মিলিয়ে একই কাতারে হাজির হন তারা। উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জামিয়াতুল ফালাহ মসজিদে। কোরবানির ত্যাগের মহিমা থেকে শিক্ষা নিয়ে দেশ করার প্রত্যাশা মুসল্লিদের। আমাদের মনের পশুত্বকে বিসর্জন দিয়ে আমরা সাধারণ মানুষের মাঝে আমরা যাতে বিলীন হয়ে যেতে পারি। সিলেটে হাজারো মুসল্লির সমাগম ঘটে ঈদের প্রধান জামাত ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আর ভ্রাতৃত্বের বন্ধন চিরজাগরুক থাকুক, এমন প্রত্যাশা ধর্মপ্রাণ মুসল্লিদের। আসুন আমরা সম্মিলিতভাবে আজকের দিনে যেভাবে আমরা ঈদুল আজহা পালন করছি, কাঁধে কাঁধ মিলে আমাদের নগরটাকে সেইভাবে পরিচ্ছন্ন রাখি। এছাড়া রাজশাহী, বরিশাল, খুলনা ও ময়মনসিংহ সহ দেশের প্রতিটি জনপদে ঈদুল আজহার জামাতে শরিক হন লাখ লাখ মুসল্লি। খুতবা ও মোনাজাতে বাংলাদেশ সহ মুসলিম উম্মার সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়। একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। নামাজ শেষে মহান রবের সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মুসলিমরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। কোরবানির ঈদে দেশের সব সিটি কর্পোরেশনে সফলভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফেসবুক স্ট্যাটাসে উপদেষ্টা জানান, সকল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ সময় তিনি 35,272 জন পরিচ্ছন্নতা কর্মীকে ঈদ আনন্দ বিসর্জন দিয়ে পরিচ্ছন্নতার কাজ করার জন্য কৃতজ্ঞতা জানান। এর আগে দুপুর 2টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আনুষ্ঠানিকভাবে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে কোরবানি করেছেন ধর্মপ্রাণ মানুষ। নিজ উদ্যোগেই পশুর তরল বর্জ্য পরিষ্কার করেন নগরবাসী। সিটি কর্পোরেশনের দেয়া ব্যাগে নির্দিষ্ট স্থানে রাখা বর্জ্য সংগ্রহ করেছেন পরিচ্ছন্ন কর্মীরা। পবিত্র ঈদুল আজহায় কুরবানির পশুর বর্জ্য অপসারণে 12 ঘন্টার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামে সিটি কর্পোরেশন। টার্গেট পূরণের লক্ষ্যে দিন পেরিয়ে রাতেও কর্মব্যস্ত পরিচ্ছন্ন কর্মীরা।
এবছর 2 সিটিতে বর্জ্য অপসারণে কাজ করছেন প্রায় 2000 মাঠকর্মী। দিনভর অক্লান্ত পরিশ্রম করে এরই মধ্যে 2 সিটির পাড়া মহল্লার অলিগলির বর্জ্য অনেকটাই অপসারণ করতে সক্ষম হয়েছেন তারা। আশা নির্ধারিত সময়ে শেষ করবেন কাজ। সবাই মিলে কাজ করলে পারবো, হাতে করলে পারা যায়। যতক্ষণ আমরা না পরিষ্কার হয় ততক্ষণ আমরা সবাই থাকবো। এদিকে রাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, লক্ষ্য অনুযায়ী 85 ভাগ কাজ সম্পূর্ণ হয়েছে। পরিচ্ছন্নতার কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সন্ধ্যার মধ্যে আমরা 85%-এর উপরে কিন্তু ওয়েস্ট আমরা কালেক্ট করতে পেরেছি। কিছু কিছু জোনে অলরেডি আমাদের কনজারভেন্সি অফিসাররা হাটগুলোও প্রায় পরিষ্কার করে ফেলেছে। তো সুতরাং এক ধরনের বড় টিম ওয়ার্ক আমরা লক্ষ্য করছি। পচনশীল যে ময়লাগুলো আছে সেগুলো আগে কালেকশন করা হচ্ছে, অপচনশীল ময়লাগুলো আমরা গ্র্যাজুয়ালি কালেকশন করব। কোরবানির নামাজ শেষে সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় নিজ নিজ পছন্দের পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মানুষ। পশুর রক্ত নিজ উদ্যোগেই ধুয়ে ফেলেন নগরবাসী। বর্জ্য সিটি কর্পোরেশন থেকে সরবরাহ করা ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে রাখেন অনেকে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। সঠিক সময় নয়, চিন্তাভাবনা করে রোডম্যাপ ঘোষণা করা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডিসেম্বরে নির্বাচন হলে তা জাতির জন্য মঙ্গলজনক হবে বলেও মনে করেন তিনি। ঈদুল আজহা উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা ও মোনাজাত শেষে কথা বলেন বিএনপি মহাসচিব। এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টার দেয়া ভোটের সময় নিয়ে প্রথমে তাৎক্ষণিক, পরে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। জাতির প্রত্যাশা পূরণ হয়নি দাবি করে এবছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তাব পুনর্ব্যক্ত করেছে দলটি। কেন ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত এর ব্যাখ্যা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদুল আজহা উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল বলেন, রোজা, পাবলিক পরীক্ষা ও আবহাওয়ার কারণে নির্বাচনের সঠিক সময় নয় এপ্রিল। ভোটের এ সময় চিন্তা ভাবনা করে দেয়া হয়নি বলেও মনে করে বিএনপি। যে সময়টি নির্ধারণ করা হয়েছে, সময়টি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়। এখানে আপনার যে প্রচণ্ড গরম, ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে ওই সময়, তারপরে রোজার পরেই হ্যাঁ পাবলিক পরীক্ষা আছে। সুতরাং এই সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। মির্জা ফখরুল বলেন, ডিসেম্বরে নির্বাচন সম্ভব, যা হবে জাতির জন্য মঙ্গলজনক। বরাবরই দাবি ছিল যে আমরা ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন চেয়েছিলাম, জনগণের প্রত্যাশাও তাই ছিল। এই প্রত্যাশা জনগণের পূরণ হয়নি। মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। এর আগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন দলের স্থায়ী কমিটির সদস্য সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, গণতন্ত্রের প্রতি এখনও আস্থা রাখছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঈদ উপলক্ষে বেগম জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর গণমাধ্যমকে কথা বলেন বিএনপি মহাসচিব। ঈদের শুভেচ্ছা বিনিময়ে শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে যান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, মির্জা আব্বাস, হাফিজউদ্দিন আহমদ ও AZM জাহিদ হোসেন সহ শীর্ষস্থানীয় নেতারা। গৃহবন্দী থাকার সময় খালেদা জিয়ার সঙ্গে দেখা করার সুযোগ হতো না, তাই ঈদ উপলক্ষে নেত্রীর সঙ্গে এই শুভেচ্ছা বিনিময় তাদের কাছে একটি বিশেষ মুহূর্ত বলে উচ্ছ্বাস প্রকাশ করেন দলের মহাসচিব। গণতন্ত্রের প্রতি তার যে অবিচল আস্থা, সেই আস্থা তিনি সবসময় প্রকাশ করেন এবং তার প্রতিটি কথার মধ্যে আমরা সেই বিষয়টা দেখতে পাই যে গণতন্ত্রের প্রতি তার যে আস্থা, তার যে অনুরাগ এবং তিনি যে বিশ্বাস করেন যে গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া কোনো ব্যবস্থাই ঠিক সেইভাবে আপনার রাষ্ট্রের উপকার করতে পারে না। তিনি সুস্থ আছেন, ভালো আছেন, আগের চেয়ে ইনশাআল্লাহ ভালো আছেন। জাতি যেনতন নির্বাচন চায় না মন্তব্য করে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ভোটের সমতল মাঠ থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব। সকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তুলাপুর ঈদগাহের ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার, সংস্কার এবং জুলাই ঘোষণাপত্র দ্রুত শেষ করায় জোর দেন জামায়াত আমির।
সুষ্ঠু একটা নির্বাচনের জন্য আমরা 4টা কথা বলেছি। সংস্কারটা হতে হবে, বিচার দৃশ্যমান হবে, তারপরে জুলাই ঘোষণা যেটা সেটা হবে, এরপরে নির্বাচনের সমতল মাঠ, সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে। উনি ঘোষণা দিয়েছেন একটা তারিখের, কিন্তু এই সুযোগগুলো সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না, আর জাতি যেন তেন কোনো নির্বাচন চায় না। ঈদে জমজমাট সিনেমা ইন্ডাস্ট্রি, মুক্তি পেয়েছে 6টি সিনেমা, যেগুলোতে অভিনয় করেছেন দেশের নামকরা সব তারকারা। আছেন শাকিব খান, আরিফিন শুভ, শরীফুল রাজ, যাদের বিপরীতে অভিনয় করেছেন জয়া আহসান, সাবিলা নূর, পূজা চেরিরা। তাই তো ঈদের দিনও হলগুলোতে ভিড় ছিল সিনেমা প্রেমীদের। বিস্তারিত জান্নাতুল দোলনার রিপোর্টে। ঢাকার সিনেমা ইন্ডাস্ট্রিতে ঈদ মানেই যেন প্রাণের সঞ্চার। এ সময় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি যেন ঘুরে দাঁড়ায় সদর্পে। বৃষ্টি আর ঈদের নানা ব্যস্ততার মাঝেই সিনেমা প্রেমীদের পদচারণায় সরগরম রাজধানীর সিনেমা হলগুলো। পছন্দের সিনেমা দেখে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন তারা। তাণ্ডব বিশেষ করে এই যে এরকম একটা ড্যান্স দেয় আর ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা মানে অসাধারণ। ইন্ডাস্ট্রিতে যদি ভালো কোনো নায়ক থাকে সেটা শাকিব খান। এদিকে নিজের সিনেমা দেখতে হলে হলে ঘুরেছেন তারকারাও। ভক্ত দর্শকের সঙ্গে বসে সিনেমা দেখার পাশাপাশি জানিয়েছেন অনুভূতির কথাও। দর্শক হিসেবে সিনেমা হলে বসে সিনেমাটা দেখলাম, মানে আমি তো বলবো আমার 200% পয়সা অবশ্যই। তাণ্ডবে আমরা যেটা ঘটিয়েছি এটা বাংলাদেশে হয় নাই, ইভেন আমাদের পার্শ্ববর্তী বাংলা ইন্ডাস্ট্রিতে এটা হয় নাই, তো এটা আমরা ঘটাই দিচ্ছি। এটা আমাদের আসলে সেলিব্রেট করা উচিত। দর্শক যেভাবে করে গানটার সময় আসলে লিচু বাগান বলছিল, সবকিছু মিলিয়ে আসলে দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স। এবার ঈদের 6টি সিনেমা ভিন্ন ভিন্ন ধাঁচের গল্প বলবে, যেগুলোর ট্রেলার ও আইটেম সঙ্গে ইতোমধ্যে মাত হয়েছেন অনেক দর্শক। জান্নাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা। ঈদ আনন্দে ভাসছে দেশ। কক্সবাজার সৈকতে ভ্রমণ পিপাসুদের উচ্ছ্বাস। সারা দেশে বিনোদন কেন্দ্রে পরিবার বন্ধুদের নিয়ে ঘুরছেন ভ্রমণ পিপাসুরা। ঈদের প্রথম দিন সকালে কক্সবাজার সমুদ্র সৈকতে তুলনামূলক কম ভিড় থাকলেও বিকেলে বদলে যায় সে দৃশ্য। লাবণী, সুগন্ধা, কলাতলী সৈকতের প্রতিটি পয়েন্টে ঢল নামে পর্যটকের। সূর্যাস্ত উপভোগে সমুদ্রের পাড়ে ভিড় করেন হাজারো মানুষ। কেউ কেউ সাগরকে পেছনে রেখে তোলেন ছবি, কেউ বা উপভোগ করেন ঠান্ডা বাতাস আর ঢেউয়ের গর্জন। সূর্যাস্ত দেখা যায়, খুব ভালো লাগে। এগুলি দেখলেই মনের ক্লান্তি, কষ্ট এগুলি সব মুছে যায়। দীর্ঘতম সমুদ্র সৈকত, এটা তো একটা বাড়তি আনন্দ যোগ করে সবসময়। কোনো পর্যটকরা নির্বিঘ্নে নিরিবিলি নিরাপদভাবে তাদের এই সাগর দর্শন করতে পারে, এর জন্য আমরা সদা তৎপর আছি। এদিকে সিলেট শহরের এমএজি ওসমানী শিশু উদ্যানে ছিল চোখে পড়ার মতো ভিড়। বিকেলের পর থেকে শিশু, তরুণ তরুণী আর পরিবার নিয়ে আসা দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে উদ্যানটি। অনেক মজা হচ্ছে, গাড়িতে অনেক মজা করছি আমরা সবাই মিলে। আমার চাচুর সাথে আসছি, অনেক ভালো লাগছে। পুরো ঈদের ছুটিতে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে লাখো পর্যটক ভিড় করবে বলে আশা সংশ্লিষ্টদের। আর ভ্রমণ পিপাসুদের নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। জামদানি, মিহি জমিনে সূক্ষ্ম নকশায় তৈরি এই শাড়ি শুধু দেশে নয়, নজর কাটছে বিদেশেও। তাই তো বাংলাদেশের প্রথম জিআই স্বীকৃত পণ্য হিসেবে মর্যাদা পেয়েছে ঐতিহ্যের এই শাড়ি। দিন দিন চাহিদা বাড়লেও রয়েছে দক্ষ কারিগর সংকট। এছাড়া সুতার দাম বেড়ে যাওয়ায় শাড়ির দামও চলে যাচ্ছে ক্রেতাদের নাগালের বাইরে। নারায়ণগঞ্জের জামদানি পল্লী ঘুরে এসে রৌনক নিয়ন্ত্রণ রিপোর্ট। ক্যামেরায় ছিলেন মঞ্জুরুল হক ও শাহিনুর শাহিন, ড্রোনে ছিলেন মোবারক শুভ। এই সেই নারায়ণগঞ্জের শীতলক্ষার পার। এই নদী তীরেই রূপগঞ্জের বিভিন্ন গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই জামদানির নকশা তুলছেন বয়নশিল্পীরা। বলা হয় মুঘল আমলেই মসলিনের হাত ধরে এসেছে এই আভিজাত্যের পোশাক জামদানি। সেই ঐতিহ্যের বুনন এবং জামদানির সঙ্গে তাঁতির সম্পর্কের গল্প জানতে আজ আমরা এসেছি রূপগঞ্জের নোয়াপাড়ায়। রং বেরঙের সুতা আর প্রকৃতি নির্ভর গ্রামীণ নকশায় বয়নশিল্পীদের সুনিপুণ দক্ষতায় ফুটে উঠছে জীবনের ছবি। সর্বপ্রথম সুতাটা আনার পরে আপনার ওই লিসাফল নামক একটা কেমিক্যাল আছে,
আমি কেমিক্যালটা দিয়ে আমরা সুতাটা ভিজাই। যদি অর্গানিক কালার হয় গাছগাছড়ার যে দোকানগুলো আছে এই দোকান থেকে আমরা এগুলা কিনে আনি, সময় সময় কখনো নিজেরাও সংরক্ষণ করি। জামদানির কারিগররা সুতো ভরছেন চরকায়, ক্রেতার বায়নায় ঘুরছে নতুন নকশা। মাটির নিচে তৈরি তাতে শাড়ির দুই পারে বসতে হয় দুজন লোক। আদি নকশা বজায় রাখার পাশাপাশি শাড়ির নিজস্ব বৈশিষ্ট্য আর সুতার মান ধরে রেখে তাঁতিরা ফুটিয়ে তোলেন নানা জ্যামিতিক নকশা। সপ্তাহভর কিংবা নকশা ভেদে কয়েক মাসও কাজ করেন এক একটি জামদানি তৈরিতে। একটা শাড়ি ম্যাক্সিমাম 4 থেকে 5 মাসও লাগে, যেটা 4-5 সপ্তাহ লাগে সেটা নিচে 80,000 টাকা। আমরা 80,000-এর অর্ধেক পামু। বাজারেও বেশ চড়া দামে বিক্রি হয় জামদানি। মূলত নকশা, সুতার কাউন্ট আর মানের উপর নির্ভর করে শাড়ির দাম। চিকন সুতার জামদানির কদর বেশি, দামও বেশি পান কারিগররা। তবে সংকট রয়েছে দক্ষ কারিগরের। টেক্সটাইলে কাজ করতেছে, ওরা পাইতেছে 5,000-6,000 টাকা আসতো ওটা ডিউটি করে, আর আমরা ডিউটি করতেছি অনেক সময়। ছোট থেকে কাজ শিখছি, আমরা তো লেখাপড়া করতে পারি না, তা যেহেতু আমরাও তো চাই যে আমার সন্তানরা লেখাপড়া করুক। শুধু কি কারিগর সংকট, কাঁচামালের বাড়তি দামে বেড়েছে উৎপাদন খরচ। এছাড়া দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, অবকাঠামোগত ব্যয়, মজুরি তো আছেই। তাই প্রান্তিক পর্যায়ে মেলে না জামদানির ন্যায্য মূল্য। মজুরি তো হেই বাড়ে নাই, কারণ দামি শাড়ি তো কম চলে। জরি কোন, সিল্ক কোন, সাইল কোন, সব কিছু দাম বেশি। জামদানি পল্লী থেকে এবার চোখ ফেরাবো শাড়ির হাটে। রাজধানীর অদূরে ডেমরার শীতলক্ষার পার্ক ঘেঁষে বসে জামদানি শাড়ির হাট। প্রতি শুক্রবার ভোরের আলো ফোটার আগেই শুরু হয় বেচাকেনা, চলে সকাল 9টা পর্যন্ত। প্রযুক্তির যুগে শুধু হাটেই সীমাবদ্ধ নেই জামদানি শাড়ি বিক্রি, এখন অনলাইন প্ল্যাটফর্মেও বেচাকেনা তুঙ্গে। এরপরও শ্রমের ভালো মজুরি না মেলায় নতুন করে আর কেউ আসছেন না জামদানি শাড়ি তৈরির পেশায়। স্বাদ আছে, সাধ্য নেই, এমন অনেক ক্রেতাই ঝুঁকছেন দেখতে আসল জামদানির মতো মেশিনে তৈরি পলিয়েস্টার বা নাইলনের নকল জামদানির দিকে। ইন্ডিয়ান জামদানি পাওয়া যায় 1500 টাকায়, 2000 টাকায়। একটু যদি মজুরি একটু ভালো পাইতাম, একটু চলতে পারতাম ভালো করে। একটা শাড়ি রেশম সুতায় বুনে যে দামে সেল করছি, এটা যখন নাইলন সুতায় আসে দামটা অনেক কমে যায়। তো তখন আমরা কাস্টমারের প্রশ্নের মুখোমুখি হই যে সেম শাড়ি আরেকজন এত কমে বিক্রি করতেছে, আপনারা কেন এত দাম দিয়ে বিক্রি করতেছেন? আসলে কোয়ালিটিটা মেনটেন করতে গেলে জিনিসপত্রের দাম বেশি হবে, এটা স্বাভাবিক। 2020 সালের 28 ডিসেম্বর বাংলাদেশের জামদানিকে ভৌগোলিক পণ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। এই শিল্পকে বাঁচাতে দরকার সরকারি পৃষ্ঠপোষকতা। দক্ষ কারিগর, পুঁজি আর পাইকারদের দৌরাত্ম্য কমাতে পারলে জামদানি শিল্প আরও এগিয়ে যাবে। সেই সঙ্গে বিশ্বব্যাপী সমাদৃত হবে বাংলার এই ঐতিহ্য জামদানি। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ। কোটি টাকা ব্যয়ে নির্মাণের 5 বছর পেরিয়ে গেলেও এখনও সচল হয়নি সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল। এতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে যত্রতত্র পার্কিং করা হচ্ছে ট্রাক। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, শহর থেকে দূরত্ব বেশি হওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সুযোগ সুবিধা নেই টার্মিনালে। সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছে সিটি কর্পোরেশন। দিগেন সিংহের ছবিতে অপবণিকের রিপোর্ট। সিলেট নগরীতে যত্রতত্র পার্কিং করে রাখা হয়েছে ট্রাক। এতে নষ্ট হচ্ছে সৌন্দর্য। শহরের ভেতরে ট্রাক চলাচলে ঘটছে দুর্ঘটনাও। এরই সঙ্গে বাড়ছে যানজট। অথচ 5 বছর আগে প্রায় 25 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 1200 ট্রাক ধারণ ক্ষমতা সম্পন্ন কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল। নানা অব্যবস্থাপনা কারণে ট্রাক টার্মিনালটি এখনো কার্যকর করা যায় নাই। সমস্যা থাকে, সমাধান তারা লোকে সমাধান করিয়া ওখানে টাকা ইলে টাউনের যানজটটা মুক্ত হইল। সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালটি শহর থেকে দূরে হওয়ায় গাড়ি রাখা হচ্ছে না বলে দাবি পরিবহন সংশ্লিষ্টদের। তালা বন্ধ হয়ে পড়ে আছে চালক ও সহকারীদের বিশ্রাম কক্ষ ও শৌচাগার। টার্মিনালটা পড়ে গেছে আউটসাইডে, একটা খাওয়ার বালা হোটেল নাই, একটা রেস্টোর ব্যবস্থা নাই। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ট্রাক টার্মিনালে পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিতের কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। বিষয়টি উল্লেখ করে ট্রাফিক বিভাগ বলছে, টার্মিনালে পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত হলে যত্রতত্র পার্কিং রোধে নেওয়া যাবে ব্যবস্থা। আগে তো সুযোগ সুবিধা প্রোভাইড করতে হবে, তারপর তাকে সেখানে যাওয়ার জন্য বাধ্য করার সুযোগ থাকে অথবা তার বিরুদ্ধে আইন প্রয়োগের সুযোগ থাকে। সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছে সিটি কর্পোরেশন। সেখানে যদি আরও ধরেন সুযোগ সুবিধা বাড়াইতে হয়, সেক্ষেত্রে আমরা আমাদের সিটি কর্পোরেশন বিভাগ কমিশনার এবং আমাদের প্রশাসক মহোদয়ের সাথে আলোচনা করেছেন। স্যারও বলছে আমরা উদ্যোগ নিয়ে এসএমপির সাথে বসে এটা সমাধান করার জন্য। 2019 সালের 19 অক্টোবর উদ্বোধন করা হয় প্রায় 9 একর জায়গার জুড়ে নির্মিত সিলেট কেন্দ্রীয় এই ট্রাক টার্মিনালটি। জেলার বিভিন্ন উপজেলা এবং
নগরীর পাড়া মহল্লা থেকে সংগৃহীত চামড়া আগামী 15 দিন এইভাবে লবণ দিয়ে এখানে। নানা সমস্যায় জর্জরিত জামালপুর বিসিক শিল্পনগরী। সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা, কারখানার ভেতর প্রবেশ করে পানি, থেমে যায় উৎপাদন। এদিকে অভ্যন্তরীণ সড়কে লাইট না থাকায় রাতে পরিণত হয় ভুতুড়ে নগরীতে। বখাটেদের উৎপাতে নাজেহাল হতে হয় শ্রমিকদের। কর্তৃপক্ষ বলছে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের কাজ চলছে। জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালামের ছবি নিয়ে রিপোর্ট। নাম তার শিল্পনগরী, তবে বাস্তবে যেন দুর্ভোগের নগরী। নেই কর্মব্যস্ততা। সামান্য বৃষ্টিতে রাস্তায় পানি জমে জামালপুরের বিসিক শিল্পনগরীতে। কারখানার ভেতরে পানি প্রবেশ করে নষ্ট হয় যন্ত্রাংশ, থেমে যায় উৎপাদন, নেই সীমানা প্রাচীর। অভ্যন্তরীণ রাস্তায় লাইট না থাকায় রাতে ভুতুড়ে পরিবেশ, বখাটেদের আনাগোনা। এতে প্রতিনিয়তই লোকসানের হিসাব গুনতে হয় শিল্প মালিকদের। বর্ষা সিজনে প্রচুর বৃষ্টি হয়, কিন্তু এখান থেকে পানি বাড়ানোর কোনো সিস্টেম করে নাই। একটা মিস্ত্রি 800-900 টাকা বেতন, 1000 টাকা বেতন। এই শিল্পনগরে এরকম একটা অবস্থা হয়েছে, আমাদের কাজ করা খুবই কষ্ট হয়ে গেছে। এটা মানে ঝুঁকিপূর্ণ। এখানে যে কারেন্টের কাজ করা হয়, কখন মানে আর কি কারেন্ট হয়ে যা বলা যায় না। তারপরে আমাদের যন্ত্রপাতিগুলো নিচে থাকে। আমাদের অনেকগুলো মেশিন নষ্ট হয়ে গেছে, মোটর আছে, মোটর নষ্ট হয়ে গেছে। এই চলাফেরা, বাইরে আমরা মাল রাখতে পারতেছি না। অভিযোগ স্বীকার করে বিসিক কর্মকর্তা বলছেন ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে কাজ চলছে। এটা নিরসনের জন্য অলরেডি আউটলেট ড্রেন কাজ চলমান, প্রায় অর্ধেক হয়ে গেছে। পুরোটা হয়ে গেলে আমাদের এই যে সমস্যা, সামান্য বৃষ্টিপাত বা বর্ষাকালে, এই সমস্যাটা মনে হয় থাকবে না। 1957 সালে জেলার দাপুনিয়ায় 26.30 একর জমিতে গড়ে ওঠে বিসিক শিল্পনগরী। 157টি প্লটের মধ্যে কারখানা স্থাপিত হয় 82টিতে। এর মধ্যে বন্ধ হয়ে যায় 12টি। সময় সংবাদ, জামালপুর। তেগঞ্জ ও জামালগঞ্জের মধ্যে সংযোগ স্থাপনকারী সড়কের বেহাল দশা। অসংখ্য খানাখন্দ আর গর্ত থাকা সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছেন দুই উপজেলার প্রায় 30 গ্রামের মানুষ। সংস্কার কাজে অনিয়ম ও ধীরগতির অভিযোগ স্থানীয়দের। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে কাজ। নির্ধারিত সময়ে সংস্কার কাজ শেষ হবে বলে জানিয়েছে এলজিইডি। হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও জামালগঞ্জ উপজেলার মধ্যে সংযোগ স্থাপনকারী নোয়াখালী ও ভীমখালী সড়ক। খানাখন্দ আর বড় বড় গর্তে ভরা সড়কে ঝুঁকি নিয়ে যাতায়াত করেন মানুষ। প্রায় 9 কিলোমিটার দীর্ঘ এই সড়কের মধ্যে 6 কিলোমিটার কার্যত চলাচলের অযোগ্য। 3 বছর ধরে এই দুর্ভোগ। যৌথভাবে সড়ক সংস্কারের কাজ দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেয় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর। প্রায় 31 কোটি টাকা ব্যয়ে শুরু হওয়া সংস্কার প্রকল্পের কাজে অনিয়ম ও ধীরগতির অভিযোগ স্থানীয়দের। ইট লাগায় তারা দেয় না, সিমেন্ট কুল্লার সাথে এত ঘুরে যায়। কাজের একটা কোনো মিল নাই, ইট একবারই লাগায় আর একবারই ঘুরে যায়। বাগাল মসজিদে যায়, আমরা খুব কষ্ট, এদিকে ফেক হয়ে যায়। জনগণের কষ্ট হইতেছে বা ড্রাইভারের মধ্যে অনেক আরো কষ্ট হইতেছে। গাড়ির যে খাম কাজা এই মুহূর্তে 1500 টাকা কাম করে যাই। তবে 3টি কালভার্টের কাজ চলমান উল্লেখ করে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি বৃষ্টির কারণে থেমে আছে কিছু কাজ। পেভমেন্টের টোটাল কাজই বাকি, সাইড ওয়েডেনিং বা কার্পেটিং, প্রাইম কোট এগুলা টোটাল বাকি। আর ব্লকটা আমরা আগামী এই মাটি সেটেল হইলে আগামী সিজনে ব্লকটা বসাবো। এদিকে সড়কটি 2022 সালে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল উল্লেখ করে এলজিইডি বলছে 2026 সালের ডিসেম্বরে শেষ হবে প্রকল্পটি। কিন্তু কাজে কোনো অনিয়ম নাই, স্থানীয় সাপ্লাইদের কারণে এই সমস্যা হচ্ছে। সাপ্লাইরা সব সাপ্লাইদের কাছে মাল নেওয়া সম্ভব না, যাদের কাছ থেকে মাল নেওয়া সম্ভব না তারা বিভিন্ন সময় বিভিন্ন লোকজন সাংবাদিক ডেকে এটাকে বিভ্রান্তি করার চেষ্টা করতেছে। নোয়াখালী ভীমখালী সড়ক ব্যবহার করেন 30টির বেশি গ্রামের লক্ষাধিক মানুষ। সময় সংবাদ, সুনামগঞ্জ। সেতু নির্মাণ হয়েছে 2.5 বছর আগে, ব্যয় হয়েছে 5.5 কোটি টাকা। তবে ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে সেতুর সংযোগ সড়কের কাজ। এতে কাজে আসছে না ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বগাপুতা খালের ওপর নির্মিত সেতুটি। দ্রুত ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্নের আশ্বাস প্রশাসনের। ওবায়দুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন হোসেন আলী। নির্মাণ করা হয়েছে পাকা সেতু, তবে তা দিয়ে পারাপার হচ্ছে না কোনো যানবাহন, চলাচল করতে পারছে না মানুষ। এক পাশে সড়ক, আরেক পাশে সেতু, কিন্তু এই সেতুর জন্য নেই কোনো সংযোগ সড়ক। এই অবস্থায় ঝুঁকি নিয়ে চলাচল করছে ভারী যানবাহন। তবে 2.5 বছর পেরিয়ে গেলেও
কবে হবে সংযোগ সড়ক তা এখনো অজানা। হালকা একটু বৃষ্টি হলে গাড়ি মধ্যে উল্টে যাওয়ার সম্ভাবনা 100%। কাজ আটকে রয়েছে, আমরা চলাচল করতে অনেক অসুবিধা। কর্তৃপক্ষের গাফলতির কারণে এটা সম্পূর্ণ হচ্ছে না, চলাচল করতে পারতাছি না। ব্রিজ করে তো লাভ দেখি রাস্তায় ভাঙ্গায়, ব্রিজও চালু হইল না। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সোহাগী ইউনিয়নের বগাপুতা খালের ওপর ৫,৬৪,০০,০০০ টাকা ব্যয়ে ২০২২ সালের অক্টোবরে সম্পন্ন হয় সেতুর নির্মাণ কাজ। তবে সেতুটির দুই পাশের প্রায় ৩০০ মিটার ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে সংযোগ সড়কের কাজ। জমির মালিকরা বলছেন, ভূমি অধিগ্রহণের অর্থ না পাওয়ায় জমি ছাড়ছেন না তারা। যে উচিত মূল্যটা দেওয়ার কথা, বুঝলেন, এই পর্যন্ত আমরা পাই নাই। আমাদের টাকা পয়সা দিচ্ছে না, আমরা জমিন কিভাবে দিব? আমাদের জায়গা সম্বল এতটুকু জমির নিচে টাকাটা দিলে তো আমি অন্য রাখতারি রাখি আমরা চাষাবাদ করে খাইয়াম। তবে শিগগিরই অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্নের আশ্বাস সংশ্লিষ্টদের। এলে শাখা তারা চেষ্টা করতেছে, আমরাও চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব অধিগ্রহণটি সমাপ্ত করার জন্য। সমস্যাগুলো চিহ্নিত করেছি, 7 ধারা নোটিশ মনে হয়েছে, আমরা খুব শীঘ্রই 8 ধারা নোটিশ দিয়ে দিব, দিয়ে বলে আপনার এই কাজটা খুব দ্রুত, আমরা অধিগ্রহণের কাজটা আমরা দ্রুত সম্পাদন করতে সক্ষম হব। নির্মিত সেতুটির দৈর্ঘ্য ৩১.২০ মিটার ও প্রস্থ 10.25 মিটার। সেতুটি চালু হলে উপকৃত হবে ময়মনসিংহ ও নেত্রকোনার 3 উপজেলার লাখো মানুষ। ওবায়দুল হক। দখলদারিত্বের কবলে নেত্রকোনা শহরের প্রাণকেন্দ্র মগরা নদী। পৌর এলাকার 6 কিলোমিটার এলাকা পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। নদীর পাড় ভরাট করে যত্রতত্র গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। তবে নদী উদ্ধারে দ্রুতই উচ্ছেদ অভিযান চালানোর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আলপনা বেগমের তথ্য, আবু সুফিয়ানের ছবিতে রিপোর্ট। দখল আর দূষণে নদী হারাতে বসেছে তার চিরচেনা রূপ, পরিণত হচ্ছে খালি। নেত্রকোনা শহরের প্রাণকেন্দ্র মগরা নদী। পৌরসভার ভেতরে নদীর 6 কিলোমিটার এলাকায় ফেলা হচ্ছে গৃহস্থালির আবর্জনা সহ বিভিন্ন ধরনের বর্জ্য। ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে নদী। একই সঙ্গে সরকারি, বেসরকারি এবং ব্যক্তি মালিকানায় নির্মাণ করা হচ্ছে স্থাপনা, যে কারণে বর্ষা হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় শহর জুড়ে। পৌর কর্তৃপক্ষের নাকের ডগাতেই এমন অবৈধ দখলদারিত্বের কারণে ক্ষুব্ধ স্থানীয়রা। মোটা ডাস্টবিন আছে, ডাস্টবিনে যাবে না, বাসা বাড়ি সমস্ত সবকিছু বইরে বলা হয়েছে। এই নদীর মধ্যে মানুষ গোসল করতে পারে না। মা বাবা না করছে যে নদীতে না নামতে, কিন্তু আমাদের নদীতে নামতে ইচ্ছা হয়। যদি কোনো আইন প্রয়োগ করতো তাহলে আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে শহরে বসবাস করতে পারতাম, নদীর পানি দূষিত হইতো না। তবে পৌর কর্তৃপক্ষ বলছে, সচেতনতা বাড়ানো, পর্যাপ্ত ডাস্টবিন তৈরি সহ দখল উচ্ছেদে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। সিসি করে আমরা ডাস্টবিন করে দিব, যাতে ওইখানে ময়লা ফেলতে পারি। বজ্র ব্যবস্থাপনা রিলেটেড সামনে কিছু প্রকল্প আসবে, সেই ক্ষেত্রে আশা করি এই রিলেটেড অনেক কিছু দূর হবে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ডিপিপি প্রণয়নের কাজ চলছে। প্রকল্প পাশ হলেই দ্রুত উদ্ধার কার্যক্রম চালানো হবে। ডিপিপিটা তৈরি করছি আর কি, এখন এটা অনুমোদনের পরই এটার কার্যক্রম শুরু হবে আর কি। যেটা শহর অংশ, সেই অংশটুকুতে দূষণ এবং দখল বেশি, সেই অংশটুকু এই ডিপিপির মধ্যে থাকবে। 155 কিলোমিটার দৈর্ঘ্যের নদীটিতে চলতি বছরের মে মাস পর্যন্ত 522টি দখলদার চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। সময় সংবাদ, নেত্রকোনা। কয়েকদিনের প্রবল বর্ষণ আর উজানের ঢলে মৌলভীবাজারের মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকো পার্কের বিভিন্ন স্থানে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। দেবে গেছে অভ্যন্তরীণ সড়কের একাধিক স্থান। পর্যটকদের ঝুঁকিপূর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ। বন বিভাগ বলছে, বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। শাহ উলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবিতে রিপোর্ট। প্রকৃতির এক মোহনীয় নিদর্শন মৌলভীবাজারের মাধবকুণ্ড জলপ্রপাত। শুষ্ক মৌসুমে এর ধারা ক্ষীণ হলেও বর্ষায় ফিরে আসে রূপলাবণ্য। এ সময় জলপ্রপাত ও ইকো পার্কে বেড়ে যায় পর্যটকের আগমন। তবে এবার বর্ষা শুরুর আগেই টানা ভারী বর্ষণ আর উজানের ঢলে জলপ্রপাতের অভ্যন্তরীণ সড়কে দেখা দিয়েছে বিস্তর ফাটল। দেবে গেছে পাকা রাস্তা, ধসে পড়েছে পাহাড় ঘেঁষা প্রাচীর। জলপ্রপাতের কুণ্ডে যাওয়ার মূল সিঁড়ির নিচের মাটি সরে গিয়ে পর্যটকদের চলাচলের পথ হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। আশঙ্কাজনকভাবে ভাঙছে খালপাড়ও। বালুর বস্তা ফেলে ফাটল ভরাটের চেষ্টা করছে বন বিভাগ। এত বর্ষণ বৃষ্টির দিনেও আমি আসলাম, আসতে গিয়ে এই রাস্তাঘাটের অবস্থা যা দেখলাম, এতে করে আমি খুব
রিস্কের মধ্যে স্থানীয় কর্তৃপক্ষ চেষ্টা করছে সংস্কার করার বা একটু রাখার, তারপরও কর্তৃপক্ষের আরও ভালো কিছু করার দরকার। তো ভিতরে পরিবেশটা যদি সংস্কার হয় দ্রুত, তাহলে পর্যটকদের জন্য ভালো হবে। আমাদের যাতায়াত অনেক কষ্ট হয়েছে, আশা করি প্রশাসন এই দিক দিয়ে বিশেষ খেয়াল রাখবে। তবে পর্যটকদের ঝুঁকিপূর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ পুলিশের। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলছে বন বিভাগ। বিপজ্জনক স্থানে না যাওয়ার জন্য পরামর্শ রইল। পাশাপাশি টুরিস্ট পুলিশ এই বৈরী আবহাওয়ার মধ্যেও আমরা সর্বদা সতর্ক অবস্থানে আছি। পাহাড় ধসের কারণে আমাদের রাস্তা কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, এই বিষয়ে আমরা অবগত আছি এবং আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যাপারে লিখিতভাবে জানিয়েছি ছবি সহ। 2021 সালে 267 একর আয়তনের বড়লেখার পাথারিয়ার পাহাড়ি ভূমিকে মাধবকুণ্ড ইকো পার্ক হিসেবে ঘোষণা করে সরকার। সময় সংবাদ, মৌলভীবাজার। ভোরের সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন জান্নাতুল দোলনা। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে। ঈদের পরদিন ইসরায়েলি হামলায় গাজায় ৬৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজা সিটির সাবরা এলাকায় একটি হামলায় একসঙ্গে প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন। আহত হয়েছেন আরও অনেক মানুষ। ইয়েমেনে আল কায়দার নতুন নেতা সাদ আল আওলাকি গাজা যুদ্ধের জেরে ট্রাম্প ও ইলন মাস্ককে হত্যার হুমকি দিয়েছেন। এদিকে উপত্যকাটিতে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হওয়ায় অনাহারে ভুগছেন হাজারো ফিলিস্তিনি। ঈদের পরদিনও ফিলিস্তিনিদের আর্তনাদে ভারী হয়ে ওঠে গাজা উপত্যকার চারপাশ। গাজা শহরের সাবরা এলাকার ভবনের নিচতলা থেকে উপর পর্যন্ত আগুন জ্বলতে দেখা যায়। শিশু আর বৃদ্ধদের কান্নার শব্দ ছাপিয়ে শোনা যায় উদ্ধারকর্মীদের আর্তচিৎকার। অঞ্চলটিতে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। অনেক ভবন একেবারে ধ্বংস হয়ে গেছে। ভবনগুলোতে বেসামরিক নাগরিকরা ছিলেন। গাজা সিটির আবু সারিয়া পরিবারের বাড়িতে ছিল ২৫ জন। সবাই ঈদের নামাজ শেষে সকালের খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই আঘাত হানে ক্ষেপণাস্ত্র। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকে। ইসরায়েলের এমন আগ্রাসনের পরেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করে যাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন ধনকুবের ইলন মাস্ককে সরাসরি হত্যার হুমকি দিয়েছে আল কায়দা। আল কায়দার ইয়েমেন শাখার নেতা সাদ বিন আতেফ আল আওলাকি এক ভিডিও বার্তায় এ হুমকি দেন। প্রায় আধা ঘন্টার এ বার্তায় ট্রাম্প ও মাস্কের ছবি, টেসলা সহ মাস্কের বিভিন্ন প্রতিষ্ঠানের লোগো এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেতের ছবিও দেখানো হয়। এদিকে ইসরায়েলের হামলার মধ্যেই উপত্যকাটিতে ত্রাণের পণ্য না পৌঁছানোয় নিত্যপণ্যের দাম প্রায় আকাশচুম্বী। ১ লিটার রান্নার তেলের দাম প্রায় ৬,০০০ টাকা আর ১ কেজি চিনির দাম প্রায় ৭,০০০ ছাড়িয়েছে। ১ কেজি গুঁড়ো দুধ কিনতে গাজাবাসীকে ব্যয় করতে হচ্ছে ১২২৪ টাকা। ময়দা বিক্রি হচ্ছে ২,১০০ টাকা কেজিতে। ১ কেজি লবণের দাম ৭০০ টাকা। প্রতি কেজি আলু ২,৮০০ টাকা এবং টমেটো ১,৫৭৪ টাকা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন ধনকুবের ইলন মাস্কের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে। ইলন মাস্ক ডেমোক্র্যাট প্রার্থীদের জন্য অর্থায়ন করলে তাকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তবে এ দ্বন্দ্ব সত্যি কিনা সাজানো তা নিয়েও প্রশ্ন রয়েছে। ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসীরা বলছেন ইলন মাস্ক বনাম ট্রাম্পের এই সংঘর্ষ আসলে ডেমোক্র্যাটদের ফাঁদে ফেলার কৌশল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলা স্পেসএক্স প্রধান ইলন মাস্কের মধ্যে সম্প্রতি শুরু হওয়া বিবাদ এখন প্রেসিডেন্টের মুখ থেকে প্রকাশ্যে হুমকিতে পরিণত হয়েছে। এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মাস্ক যদি ডেমোক্র্যাট প্রার্থীদের জন্য অর্থায়ন করেন তবে তাকে খুবই গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে। সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করে দেন তিনি আর মাস্কের সঙ্গে সম্পর্ক মেরামতের কোনো আগ্রহ দেখাচ্ছেন না। এছাড়াও ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সরকারের বাজেট বাঁচাতে মাস্কের প্রতিষ্ঠানগুলোর সরকারি চুক্তি ও ভর্তুকি বাতিল করা হতে পারে। যদিও শনিবার তিনি জানান সে বিষয়ে এখনো কিছু ভাবেননি। মাস্কের অনেক অর্থ আছে, তিনি অনেক ভর্তুকিও পান। মাস্ক ও যুক্তরাষ্ট্রের জন্য ন্যায্য হলে কেবল আমরা বিষয়টা খতিয়ে দেখব। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে উদ্দেশ্য করে কটূক্তি ও হুমকি দিয়েছেন মাস্ক ও ট্রাম্প। মাস্ক একাধিক পোস্টে ট্রাম্পের বিরুদ্ধে নানা অভিযোগ আনেন। এমনকি একটি পোস্টে প্রয়াত অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে ট্রাম্পের অতীত সম্পর্ক উল্লেখ করে কটাক্ষ করেন। যদিও সে পোস্টটি পরে মুছে ফেলেন মাস্ক। ট্রাম্প সেই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, এটা পুরানো খবর।
এই দ্বন্দ্বকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ষড়যন্ত্র তত্ত্ব মাথাচাড়া দিয়েছে। অনেকে বলছেন এটি একটি কেফ্যাব বা রেসলিংয়ের ভাষায় যাকে একটি সাজানো লড়াই বলে। কিউঅ্যানন ও অন্যান্য ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসীরা বলছেন ইলন মাস্ক বনাম ট্রাম্পের দ্বন্দ্ব মূলত ডেমোক্রেটসদের ফাঁদে ফেলার কৌশল। এই কৌশলে তারা জেফ্রি এপস্টেইনের গোপন ফাইল প্রকাশের দাবি তুলতে পারেন। তাত্ত্বিকের মতে মাস্ক ও ট্রাম্প আসলে একসঙ্গে এই নাটক সাজিয়েছেন গণমাধ্যম ও ডেমোক্রেটদের বিভ্রান্ত করতে। ইলন মাস্কের সঙ্গে প্রকাশ্য সংঘর্ষের পর প্রেসিডেন্ট ট্রাম্প একাধিক ফোন কল করে নিজের ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনা শুরু করেন এবং পুরো ঘটনার নিয়ন্ত্রণ নিজের দখলে নেয়ার চেষ্টা করেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক অপরাধ আদালতের 4 জন বিচারকের ওপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার তীব্র প্রতিবাদ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আদালতের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে আদালত যেন নিরপেক্ষভাবে কাজ করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানায় ইইউ। এদিকে নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনা করে এ পদক্ষেপটি প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার প্রধান। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালতের 4 জন বিচারকের ওপর নিষেধাজ্ঞা দেয় ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র সহ মিত্রদের বিরুদ্ধে ভিত্তিহীন ও অবৈধ পদক্ষেপ নেয়ার অভিযোগে এই নিষেধাজ্ঞা জারি করা হয় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। হোয়াইট হাউসের এক বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ আদালত এখন আর নিরপেক্ষ নয় বলে উল্লেখ করা হয়। মার্কিন প্রশাসনের এই নিষেধাজ্ঞার তীব্র প্রতিবাদ জানায় ইউরোপীয় ইউনিয়ন। পাশাপাশি আদালতের প্রতি দৃঢ় সমর্থন জানায় সংস্থাটি। ইউরোপীয় কমিশন প্রধান উর্সুলা ভন ডার লিয়েন বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের পাশে রয়েছে পুরো ইউরোপ। স্থানীয় সময় শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, বিশ্বের নৃশংসতম অপরাধের বিচার করে আসছে আইসিসি। আদালত যেন নিরপেক্ষভাবে কাজ করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের ওপর নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্ক। নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনা করে এ পদক্ষেপটি প্রত্যাহার করার আহ্বান জানান তিনি। জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, এই ধরনের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ন্যায় বিচারের অন্যতম ভিত্তিকে দুর্বল করে। এদিকে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা আইসিসিকে আন্তর্জাতিক ন্যায় বিচারের মূল ভিত্তি হিসেবে আখ্যা দেন। আইসিসির স্বাধীনতা ও নিরপেক্ষতা সংরক্ষণ করা জরুরি বলে মন্তব্য করেন তিনি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নতুন 10% শুল্কারোপ বিশ্বব্যাপী মাছ বাণিজ্যে বড় ধাক্কা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, বিশেষ করে যেসব দেশ মার্কিন বাজারের ওপর নির্ভরশীল। জাতিসংঘের বাণিজ্য হালনাগাদে উঠে এসেছে এ তথ্য। এদিকে ট্রাম্পের শুল্কারোপের প্রভাব পড়েছে সমুদ্র অর্থনীতির অন্যান্য খাতেও। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার প্রতিবেদন অনুযায়ী বিশ্বের বৃহত্তম অপরিশোধিত মাছ আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্র। দেশটির বার্ষিক আমদানি $16 বিলিয়ন আর রফতানি মাত্র $4.5 বিলিয়ন। এ অবস্থায় এই বাজারে শুল্ক পরিবর্তন বৈশ্বিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ট্রাম্প প্রশাসনের নতুন 10% শুল্কারোপ বিশ্বব্যাপী মাছের বাজারের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন অনেকে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হচ্ছে, সবচেয়ে ঝুঁকিতে রয়েছে মেক্সিকো, কানাডা ও ব্রাজিল। যদিও USMCA চুক্তির আওতায় নির্দিষ্ট নিয়ম মেনে রপ্তানি করা পণ্যের শুল্ক থাকে না, তবে শর্ত না মানলে শুল্ক হয়ে দাঁড়ায় 25%। ব্রাজিলের জন্য পরিস্থিতি আরও কঠিন, কেননা দেশটির 55% মাছ রপ্তানি নির্ভর করে যুক্তরাষ্ট্রের ওপর। শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে মাছের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা দাম বাড়িয়ে দিতে পারে দেশটিতে। অন্যদিকে রপ্তানিকারক দেশগুলো বাধ্য হবে বিকল্প বাজার খুঁজতে বা অভ্যন্তরীণ চাহিদা পূরণে ফিরে যেতে। শুধু মাছ নয়, ট্রাম্পের শুল্কের প্রভাব পড়ছে সমুদ্র অর্থনীতির অন্যান্য খাতেও। স্টিল ও অ্যালুমিনিয়ামের শুল্ক বাড়ায় জাহাজ নির্মাণ ও বন্দর সুবিধা ব্যয়বহুল হয়ে উঠছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে শিপিং রুট পরিবর্তনের চ্যালেঞ্জ, যে কারণে সমুদ্রপথে পণ্য পরিবহনও পড়ছে চাপের মুখে। রাইসা জান্নাত, সময় সংবাদ। মঙ্গল গ্রহে গবেষণা কেন্দ্র গড়তে প্রয়োজন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। এবার সেই শক্তির যোগান মিলবে মঙ্গলের বাতাস থেকেই। সম্প্রতি গ্রহটির নিজস্ব বায়ুমণ্ডলে বিদ্যুৎ উৎপাদন ও সংরক্ষণের অভিনব প্রযুক্তি আবিষ্কারের দাবি করেছেন চীনা বিজ্ঞানীরা। মঙ্গল গ্রহে গবেষণা ঘাঁটি নির্মাণ, সেটিও এখন আর খুব দূরে নয়। মঙ্গল গ্রহে গবেষণা কেন্দ্র করতে প্রয়োজন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। সেই শক্তির উৎস এবার খুঁজে বের করার দাবি করেছেন চীনা গবেষকরা। তাদের দাবি, মঙ্গলের বাতাস দিয়েই বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব।
চীনের সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন মঙ্গলের বাতাসকে কাজে লাগিয়ে তাপ থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এই বাতাসের ঘনত্ব বেশি এবং তাপ ধারণ ক্ষমতাও অনেক। হিলিয়াম বা জেরনের মতো মূল্যবান গ্যাস নয়, বরং মঙ্গলেই থাকা কার্বন ডাই অক্সাইড ব্যবহার করেই উৎপাদন ক্ষমতা 20% বাড়ানো সম্ভব বলে জানিয়েছে গবেষণা দল। এতে ব্যাটারির ওজন কমবে এবং গ্রহেই শক্তি যোগান নিশ্চিত হবে। মঙ্গলের বাতাস তাপ থেকে বিদ্যুতে রূপান্তরের ক্ষেত্রে ভালো কার্যকরী। এর অণুর ওজন বেশি এবং নির্দিষ্ট তাপ ধারণ ক্ষমতাও উচ্চমানের। এর অর্থ এটি তাপ থেকে বিদ্যুৎ রূপান্তরে অত্যন্ত উপযোগী। শুধু উৎপাদন নয়, গবেষকরা উদ্ভাবন করেছেন মার্স ব্যাটারি নামের একটি ধারণা, যা মঙ্গলের বাতাসে থাকা উপাদান শোষণ করে তা থেকেই তৈরি করে বিদ্যুৎ। লিথিয়াম এয়ার বা লিথিয়াম কার্বন ডাই অক্সাইড ব্যাটারির মতো প্রযুক্তির মাধ্যমে রোভার কিংবা হেলিকপ্টারও চালানো সম্ভব। মঙ্গল গ্রহের দিন রাত্রের বিশাল তাপমাত্রা পার্থক্যেও এই ব্যাটারি কাজ করতে সক্ষম বলে পরীক্ষায় দেখা গেছে। 0 ডিগ্রি সেলসিয়াসেও এটি নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করে, যা ভবিষ্যতের গবেষণা ঘাঁটি নির্মাণে বড় সহায়ক। রাইসা জান্নাত, সময় সংবাদ। আগামী 9 থেকে 13 জুন হতে যাচ্ছে জাতিসংঘ মহাসাগর সম্মেলন 2025। সম্মেলনের আগে শুক্রবার রাতে আকাশ জুড়ে আলোয় আঁকা হয় সামুদ্রিক প্রাণীর চিত্র। সমুদ্র রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই ব্যতিক্রমধর্মী ড্রোন শোর আয়োজন করা হয় বলে জানান কর্তৃপক্ষ। নিচের আকাশ জুড়ে ভেসে উঠল ড্রোনে তৈরি জলজ প্রাণী, গ্রহ ও পৃথিবীর প্রতিকৃতি। এ যেন এক টুকরো সমুদ্রের প্রতিচ্ছবি। জাতিসংঘ মহাসাগর সম্মেলনকে সামনে রেখে শুক্রবার রাতে ফ্রান্সের নিস শহরের উপকূলে আয়োজন করা হয় এই ব্যতিক্রমী ড্রোন শো। ফ্রান্স ও কোস্টারিকা যৌথভাবে এবারের সম্মেলনের আয়োজক দেশ। আগামী 9 থেকে 13 জুন পর্যন্ত ফ্রান্স ও কোস্টারিকা যৌথ আয়োজন করবে ইউএন ওশান কনফারেন্স। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে জলবায়ু পরিবর্তন, দূষণ, জীববৈচিত্র্য হুমকি এবং সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার। 5 দিনের এই সম্মেলনে থাকবে রাজনীতি, বিজ্ঞান ও শিল্প খাতের প্রতিনিধিদের অংশগ্রহণ। এবারের সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে জলবায়ু সংকট, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি আর দ্বীপ রাষ্ট্রগুলোর অস্তিত্ব সংকট। বিশেষজ্ঞদের মতে বিশ্ব রাজনীতির টানাপোড়েনে হারিয়ে যাচ্ছে সমুদ্র সংকট নিয়ে আলোচনার গুরুত্ব। সাম্প্রতিক বছরে সমুদ্র জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্লাস্টিক দূষণ রোধে নতুন চুক্তি হয়েছে। আয়োজকরা জানান, সম্মেলন থেকে আসতে পারে এক রাজনৈতিক ঘোষণা, যা সরকার, শিল্প, সুশীল সমাজ এবং নাগরিকদের জন্য সমন্বিত উদ্যোগের দিক নির্দেশনা দেবে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। বাংলাদেশের পাশাপাশি এশিয়ার বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ায় শনিবার ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে ত্যাগের মহিমায় দেয়া হয় পশু কোরবানি। ভারতের দিল্লির ঐতিহাসিক জামা মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন। এছাড়া মালয়েশিয়ার বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। শনিবার ভারতে উদযাপিত হয় মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। দিল্লির ঐতিহাসিক জামা মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার মুসল্লি নামাজ আদায় করেন ও কুরবানির তাৎপর্য তুলে ধরা হয়। সংঘাত, হানাহানি বন্ধ করে ধর্ম, বর্ণ নির্বিশেষে একে অন্যের পাশে থাকার কথা জানান মুসল্লিরা। গাজার ফিলিস্তিনিদের উপর হামলা বন্ধের আহ্বান জানান তারা। আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হবে। এখন অনেক জায়গায় যুদ্ধ চলছে, তাই আমাদের একসাথে থাকতে হবে। সব ধর্মের মানুষকে মিলেমিশে থাকতে হবে। আমরা ফিলিস্তিনের মুসলিম ভাইদের জন্য দোয়া করছি। তারা অনেক ত্যাগ স্বীকার করছেন। আমরা দোয়া করি তারা যেন একটি সুন্দর ঈদ উদযাপন করতে পারেন। আপনি ঈদ अच्छे से मनाएं। जो কোরবানি नहीं कर सकते, যারা কোরবানি দিতে পারছে না বা যারা গরিব ও নির্যাতিত, আমি চাই তাদের সঙ্গে আমার অংশ ভাগ করে নিতে। আমি তাদের যেভাবে পারি সাহায্য করতে চাই। পাকিস্তানেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় উদযাপন করা হয় ঈদ। সকালে ঈদের নামাজ আদায়ের পর আল্লাহর নৈকট্য লাভের আশায় দেয়া হয় পশু কুরবানি। দক্ষিণ কোরিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল আজহা। ঈদের বড় জামাত অনুষ্ঠিত হয় রাজধানী সিউলের কেন্দ্রীয় মসজিদে। পরিবার ছেড়ে বিদেশের মাটিতে ঈদ উদযাপন করেন প্রবাসী বাংলাদেশিরা। আমি গত 3 বছর এখানে আছি। প্রতিটা ঈদেই পরিবারকে খুব মিস করি, আত্মীয় স্বজনদেরকে মিস করি। আমাদের আনন্দ উৎসবগুলো হচ্ছে এই নামাজকে ঘিরেই।
তো আমরা এখানে সবাই মোটামুটি একসাথে হয়েছি। প্রবাসীদের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। দক্ষিণ আফ্রিকায় মুসলিম অধ্যুষিত কেপটাউন, প্রিটোরিয়া, জোহান্সবার্গ, কুইন্সটাউন সহ প্রায় প্রতিটি শহরে ঈদের জামাত পরিণত হয় মুসলমানদের মিলন মেলায়। ঈদের নামাজ শেষে কোলাকুলি আর কুশল বিনিময়ের মধ্য দিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করেন তারা। একই দিনে মালয়েশিয়াতেও উদযাপন করা হয় ঈদ। রাজধানী কুয়ালালামপুর থেকে শুরু করে বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন করেন। পরিবার ছাড়া একটা দুঃখ থেকে যায়, পরিবার ছাড়া যে আমরা ঈদ করতেছি। বিদেশের বাড়িতে ঈদ করি, আসলে আমরা সবাইকে, আমাদের বাবা আত্মীয় স্বজন সবাইকে, আসলে আমাদের সবাইকে মিস করি। সবাই মিলে আমরা এখানে খুব আনন্দ সহিত ঈদ কাটাচ্ছি। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য আর আনন্দ উৎসবের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ায় পালিত হয় পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশের সঙ্গে একই দিনে ঈদ হওয়ায় আনন্দের মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। শনিবার সাপ্তাহিক ছুটির প্রথম দিন হওয়ায় প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে পরিবার নিয়ে ঈদের জামাতে হাজির হন হাজারো মুসল্লি। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরাও জামাতে ঈদের নামাজ আদায় করেন। রাইসা জান্নাত, সময় সংবাদ। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে 12 জিলহজ, হজের পঞ্চম দিন। 12 জিলহজ সূর্য ডোবার আগ পর্যন্ত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে হজের সবশেষ রোকন তাওয়াফে জিয়ারত। এর আগে সারা বিশ্ব থেকে আগত হাজিরা মিনা, আরাফা ও মুজদালিফায় বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শেষ করেছেন এবারের হজ। বিস্তারিত মুফতি আব্দুল্লাহ তামিমের রিপোর্টে। হজের সবশেষ রুকন হলো তাওয়াফে জিয়ারত। 12 জিলহজ সূর্য ডোবার আগে তাওয়াফে জিয়ারত না করতে পারলে দম বা কোরবানির কাফারা আদায় করতে হবে। 11 ও 12 জিলহজ প্রতিদিন মিনায় অবস্থান করা এবং ধারাবাহিকভাবে ছোট, মধ্যম ও বড় জামারায় 60টি করে 21টি পাথর নিক্ষেপ করতে হয়। সূর্য ডোবার আগে মিনা ত্যাগ করতে না পারলে সেই রাত 13 জিলহজ মিনায় অবস্থান করতে হয়। যদি কেউ 12 জিলহজ সূর্য ডোবার আগে মিনা ত্যাগ করতে না পারে তাহলে তাকে 13 জিলহজ 60টি করে আরও 21টি পাথর নিক্ষেপ করতে হবে। সারা বিশ্ব থেকে আগত সব হজ পালনকারীর জন্য দেশে রওনা হওয়ার আগে পবিত্র কাবার বিদায়ী তাওয়াফ করা আবশ্যক। তবে জিলহজ মাসের 12 তারিখের পর যে কোনো নফল তাওয়াফই বিদায়ী তাওয়াফ হিসেবে আদায় হয়ে যায়। হজের 5 দিন মুসলমানদের জন্য আল্লাহর প্রতি আনুগত্য, ত্যাগ এবং ঐক্যের প্রকাশ। হজ ত্যাগের এই স্মৃতি জাগিয়ে তোলে এবং মুসলিম উম্মার ভ্রাতৃত্ববোধকে শক্তিশালী করে। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ। চালকবিহীন বৈদ্যুতিক ট্রাক চালু করল চীন। আপাতত খনির কাজে এই ট্রাক ব্যবহার করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং এবং 5G এই প্রযুক্তির ওপর নির্ভর করে বর্তমানে দেশটিতে 100টি চালকবিহীন ট্রাক চলছে। নেই চালক, স্টিয়ারিং হুইল, এমনকি কেবিনও। এরপরও সড়কে দাপিয়ে চলছে বিশাল বিশাল ট্রাক। চীনের মঙ্গোলিয়া অঞ্চলের ইমিন ওপেন পিট কয়লা খনিতে একযোগে কাজ করছে এরকম 100টি বড় ট্রাক। একবার পূর্ণ চার্জে প্রতিটি ট্রাক 60 কিলোমিটার চলতে পারে। ব্যাটারি বদলাতে সময় লাগে মাত্র 6 মিনিট। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং আর 5G এই প্রযুক্তির ওপর ভর করে চালকবিহীন বৈদ্যুতিক ট্রাক চালু করেছে চীন। এই প্রকল্পের নেতৃত্ব দিচ্ছে রাষ্ট্রায়ত্ত হুয়ানিং গ্রুপ। পুরো বহর চলছে দেশীয় প্রযুক্তিতে তৈরি ওয়াইড বডি প্ল্যাটফর্মে, যেটি শুধু বৈদ্যুতিকই নয়, একই সঙ্গে চার্জিং ও ব্যাটারি বদল সুবিধা সম্পন্ন 3 এক্সেল ট্রাকে গঠিত, যা বিশ্বে প্রথম। আমরা সম্পূর্ণ দেশীয় প্ল্যাটফর্মে বৈদ্যুতিক ও মানববিহীন যান তৈরির সক্ষমতা অর্জন করেছি। এর পরিচালনা পদ্ধতি অন্যান্য মানববিহীন খনির ট্রাকের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। 5G এই প্রযুক্তির নেটওয়ার্কে প্রতিটি ট্রাক যুক্ত রয়েছে ক্লাউড ভিত্তিক স্মার্ট ডিসপ্যাচ প্ল্যাটফর্মে, যা রিয়েল টাইমে ট্রাকগুলোকে নির্দেশনা পাঠায়। বৈরী আবহাওয়া, দুর্বল সিগন্যাল আর পিচ্ছিল খনিজ ভূমিতে চলতে গিয়ে ট্রাকগুলো ব্যবহার করছে লিডার এবং ইনার্শিয়াল সেন্সর। রাইসা জান্নাত, সময় সংবাদ। আনন্দ ছুঁয়ে গেছে জাতীয় ফুটবল দলের ক্যাম্পেও। সকাল 7টায় শাহবাগ চাঁদ মসজিদে জামাতে ঈদুল আজহার নামাজ আদায় করেন হামজা, জামাল, ফাহমিদুলরা। এ সময় ভক্তদের ছবির আবদার মেটাতে হয় তারকা ফুটবলারদের। ঈদ উপলক্ষে জামালদের বেলা 2টা পর্যন্ত ছুটি দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। তবে বিকেলে জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে নামে লাল সবুজের প্রতিনিধিরা। ইংল্যান্ড
কানাডা কিংবা ইতালি, সব মিলেমিশে একাকার জাতীয় ফুটবল দলের ক্যাম্পে। লাল সবুজের পরিচয় পরিবারে পরিণত করেছে হামজা জামালদের। জাতীয় দলের ব্যস্ততায় পরিবার সঙ্গে না থাকলেও ঈদের আনন্দ মাটি হয়নি ফুটবলারদের। একটা ফ্যামিলি, আমরা ওভাবেই আসলে মানায় নিচ্ছি সবকিছু। আমাদের মেন ফোকাসটা হচ্ছে যে আমরা 10 তারিখ ইনশাল্লাহ সিঙ্গাপুরের বিপক্ষে একটা ভালো রেজাল্ট করে দেন আমরা ঈদ উদযাপন করব। এর আগে সকাল 7টায় শাহবাগ চাঁদ মসজিদে ঈদের নামাজে অংশ নেন খেলোয়াড়রা। সবার সাথে মিলে জামাতে নামাজ আদায় শেষে ভক্তদের ছবি তোলার আবদার মেটাতে হয় লাল সবুজ প্রতিনিধিদের। ঈদ উপলক্ষে বেলা 2টা পর্যন্ত ফুটবলারদের ছুটি দেয় টিম ম্যানেজমেন্ট। এই সময়ে চাইলে পরিবারের সদস্যদের সঙ্গে টিম হোটেলে কিংবা বাসায় গিয়ে দেখা করার সুযোগ পাবেন তারা। আমরা যেহেতু একটা ন্যাশনাল ক্যাম্পে আসছি, সো আমাদের একটা দায়বদ্ধতা আছে, দায়িত্ব আছে দেশের প্রতি। সো ওইরকম খুব একটা কোচ আমাদের জন্য কিছু রাখে না, বাট 2টা পর্যন্ত ফ্রি রাখছে। যদি কেউ ফ্যামিলি নিয়ে বাইরে যেতে চায় বা কারো ফ্যামিলি যদি হোটেলে আসে, সো সেই সময়টা কাটাইতে পারে। ঈদের আবহ একপাশে রেখে বিকেলেই অনুশীলনে ফেরে টিম বাংলাদেশ। ক্লোজ ডোরে চলে ট্রেনিং সেশন। এদিন স্কোয়াডের সদস্যদের নিয়ে বাইরে ঘুরতে যাবার পরিকল্পনা থাকলেও তা বাতিল হয় শেষ মুহূর্তে। জয়টা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। ঈদের আনন্দটা জয় দিয়েই যেন দেশবাসীকে দিতে পারি, সেটাই হলো আমাদের সবার চাওয়া পাওয়া। সিঙ্গাপুর ম্যাচের আগে আরও 2 দিন অনুশীলন করবে বাংলাদেশ। 10 তারিখের সন্ধ্যায় গ্রুপের শীর্ষে ওঠার মিশন টিম জামাল ভুঁইয়ার সামনে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। নিজ নিজ এলাকায় ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। পরিবারের সদস্যদের নিয়ে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, শফিকুল ইসলাম, রিশাদ হোসেনরা। এ সময় ক্রিকেট দলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা। পেছনের ব্যর্থতা ভুলে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা টাইগারদের। মাঠে ব্যস্ততার কারণে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের সুযোগ কমই মেলে ক্রিকেটারদের। আসন্ন শ্রীলঙ্কা সিরিজের আগে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিজ গ্রামে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বাড়ির পাশের ঈদগাহে নামাজ আদায় করেছেন তিনি। নামাজ শেষে এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন শান্ত, মিটিয়েছেন ভক্তদের সেলফির আবদারও। পেছনের ব্যর্থতা ভুলে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেছেন শান্ত। সামনে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা সিরিজ শ্রীলঙ্কার সাথে। আমাদের টেস্ট ওয়ানডে এবং টি20 খুবই গুরুত্বপূর্ণ। যে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে, সো শ্রীলঙ্কার সাথে ম্যাচ দিয়ে আমাদের এটা শুরু হবে। সো খুব ইম্পর্টেন্ট 2টা টেস্ট ম্যাচ। সো আমি আশা করব যে সামনের যেই শ্রীলঙ্কা সিরিজটা শুরু হবে, এখান থেকে বাংলাদেশ দল আগের থেকে বেটার পারফরমেন্স করবে। এদিকে বগুড়ায় ঈদুল আজহার নামাজ আদায় করতে জনসাধারণের কাতারে মিশে গেছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। নিজ গ্রামে ছেলে এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে নামাজ আদায় করেছেন মুশি। নামাজ শেষে এলাকাবাসীর সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন এই উইকেট রক্ষক ব্যাটার। এ সময় তার পরিবার ও জাতীয় দলের জন্য দোয়া চেয়েছেন মুশফিক। এই সিনিয়র ক্রিকেটারের প্রত্যাশা ব্যর্থতা ভুলে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে ঘুরে দাঁড়াবে টাইগাররা। সবাইকে ঈদুল আজহার ঈদ মোবারক জানাই। সামনে আমাদের বাংলাদেশ টিমের অনেক খেলা আছে এবং ইনশাল্লাহ আশা করছি আমরা চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু করার। হয়তোবা একটু অতীতে একটু আমাদের এখন রিসেন্টলি একটু পারফরমেন্স খারাপ হচ্ছে, বাট ইনশাল্লাহ আমি আশাবাদী যে শ্রীলঙ্কা সিরিজ থেকে বাংলাদেশ টিম আগের মতো ইনশাল্লাহ ফর্মে আবার ফিরে আসবে। আকর্ষণীয় সাজে ঈদ উদযাপন করেছেন শরীফুল ইসলাম। সৌদি শেখের বেশ ধরে ঈদগাহে হাজির হন তিনি। নামাজ শেষে এলাকাবাসীর খোঁজ খবর নেন এই পেসার। ছবি তুলে ভক্তদের আবদারও মেটান শরীফুল। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ পালন করতে পেরে আনন্দিত পঞ্চগড়ের এই কৃতি সন্তান। এদিকে নীলফামারীতে দেখা যায় সাদাশিদে রিশাদ হোসেনকে। পরিবার নিয়ে নামাজ আদায় করেছেন টাইগার বোলার রিশাদ হোসেন। এ সময় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। ঈদুল আজহাকে সবাই দেশবাসীকে অনেক অনেক শুভেচ্ছা এবং সবাই দোয়া করবেন আমাদের জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। পরিবার নিয়ে নামাজ আদায়ের পর বাবা ও সন্তানের সঙ্গে তোলা ছবি ফেসবুকে পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাসকিন আহমেদ। আর কোরবানির পর এক ছবি দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া ফেসবুকে পোস্ট করেছেন মুস্তাফিজ, নাইম শেখ, মুমিনুল সহ আরও অনেক ক্রিকেটার।
রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পেস দিয়েই প্রতিপক্ষ সাউথ আফ্রিকাকে কাবু করতে চায় অস্ট্রেলিয়া। আইপিএলের শিরোপা জয়ের পর দলের সঙ্গে প্রথম অনুশীলনে হেড কোচ আর প্রধান নির্বাচককে মুগ্ধ করেছে জশ হ্যাজেলউড। দলে জায়গা পেতে স্কট বোল্যান্ডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাও উপভোগ করেন তিনি। অন্যদিকে ব্যাট রান না থাকলেও ওপেনিং স্লটে ম্যানেজমেন্টের ভাবনায় থাকা মার্নাস লাবুশেইন লর্ডসের মেগা ফাইনাল করে রাখতে চান স্মরণীয়। তার মতে টেস্ট চ্যাম্পিয়নশিপ নতুন জীবন দিয়েছে টেস্ট ক্রিকেটকে। সপ্তাহখানেকের টানা প্র্যাকটিস, তবে শনিবার ছিল বিশ্রাম। সেখানেও ঐচ্ছিক অনুশীলনে অজি ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নেন। অবশ্য এখানে একজনের জন্য ছিল অ্যাসিড টেস্ট, যার অনুশীলন দেখতেই হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড আর নির্বাচক টনি ডোডিমেইডের ছুটে আসা। জশ হ্যাজেলউড কদিন আগেও স্টার কামিন্সকে নিয়ে এই ত্রয়ী রাজ করেছে আভিজাত্যের ক্রিকেটে, কিন্তু ইনজুরিতে 2024-এর ডিসেম্বরের পর সাদা পোশাকে আর মাঠে নামা হয়নি তার। সেই সময়ে পাওয়া সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে অজি স্কোয়াডে নিজের জায়গা পোক্ত করেছেন স্কট বোল্যান্ড। তবে ইনজুরি থেকে ফিরে হ্যাজেলউড ফিরেছেন ভয়ঙ্কর রূপে। প্রথমবারের মতো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিরোপা জয়ের অন্যতম অনুঘটকও তিনি। সেই পাঠ চুকিয়ে যোগ দিলেন অস্ট্রেলিয়ার টিম হোটেলে, প্রথমবারের মতো করেছেন অনুশীলনও। দলের সবাই দারুণ ছন্দে আছে। দেখুন, অস্ট্রেলিয়ার দলটাই এমন, আপনি একবার জায়গা হারালে সেটা পুনরুদ্ধার করা চ্যালেঞ্জের। তবে আমার কথা যদি বলেন, ইংল্যান্ডে বল করলে সবসময় কনফিডেন্ট মনে হয়। প্রথম অনুশীলনে যা করতে চেয়েছি তাই হয়েছে। ম্যাচের জন্য আমি প্রস্তুত। তবে মোটে কয়েকদিনের ব্যবধানে সাদা বল থেকে লাল বল, আইপিএল থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, তার উপর মে মাসের পর আর লঙ্গার ভার্সনের কোনো ম্যাচই খেলেনি হ্যাজেলউড। কিন্তু অজি এই পেসার নিজের আত্মবিশ্বাসকেই করছেন পুঁজি। আমি গেল 10 বছর লর্ডসে ধারাবাহিকভাবে ক্রিকেট খেলেছি। আইপিএলে বিভিন্ন কন্ডিশনে খেলেছি, যা সুযোগ পেলে আমাকে ভালো করতে সাহায্য করবে। এখনো বেশ কয়েকটি অনুশীলন সেশন বাকি আছে। নিজেকে ফাইনালের জন্য প্রস্তুত রাখছি। তবে পেসারদের একাদশে রাখা নিয়ে যতটা মধুর সমস্যা অজি টিম ম্যানেজমেন্টের, অস্বস্তির নাম ওপেনিং স্লট। ওয়ার্নারের অবসরের পর উসমান খাজাকে বাদ দিলে গেল 11 মাসে 4 বার যেখানে হয়েছে রদবদল। ডব্লিউটিসির ফাইনালে ওপেনিংয়েও দেখা যেতে পারে নতুন কাউকে, যেখানে জশ ইংলিশের পাশাপাশি আলোচনায় মার্নাস লাবুশেইন। তবে চলতে টেস্ট চক্রের লাবুশেইনের ফর্ম খুব একটা আশা দেখাবে না। গড় মোটে 28.33। তার উপর 2016 সালের পর মাত্র একবারই ওপেনিং করেছেন তিনি। নিজেকে ফিরে পেতে কাউন্টি ক্লাব মিডল সিক্সের হয়ে 2টো ম্যাচ খেললেও রান পাননি। নিজেকে নিয়ে খুব একটা বলতে চাই না। আমার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে আমি ঠিক পথেই আছি। মিডল সেক্সের হয়ে খেলা 2 ম্যাচ আমাকে সাহায্য করছে, যে কোনো পজিশনেই খেলতে প্রস্তুত। বুধবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম শিরোপার খোঁজে থাকা সাউথ আফ্রিকার মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। মাহবুব রিমন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশের সব সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে, জানালেন উপদেষ্টা। কাজ করছেন 35,272 জন পরিচ্ছন্ন কর্মী। মূল সড়কগুলো পরিষ্কার করা হবে সকালে। কোরবানির পশুর চামড়া সংগ্রহে ব্যস্ত ব্যবসায়ী। সাভারের ট্যানারি শিল্প নগরীতে ট্রাকের সারি, সরকার নির্ধারিত দাম না পাওয়ায় অভিযোগ। ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি, এপ্রিল সঠিক সময় নয়, মন্তব্য মির্জা ফখরুলের। লেভেল প্লেয়িং ফিল্ড থাকলে রোডম্যাপ অনুযায়ী ভোটের আশা জামায়াত আমিরের। জামদানির চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দাম। সুতার মূল্য বেড়ে যাওয়ায় চলে যাচ্ছে নাগালের বাইরে। ক্রেতারা ঝুঁকছেন মেশিনে তৈরি জামদানির দিকে, রয়েছে দক্ষ কারিগরের সংকট। এবং ঈদের পরদিনও গাজায় হামলা, একদিনে নিহত আরও 66 জন। ইসরায়েলের বর্বরতা সমর্থন দিয়ে যাওয়ায় ট্রাম্প ও ইলন মাস্ককে হত্যার হুমকি আল কায়দা নেতার। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।